পথে দেশের পথে দেশের পথে দেশের পথে দেশের পথের বন্ধুরা কেমন আছেন? দেশের পথের আরো একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আছি ময়মনসিংহে। খুব সকালে ঘুম থেকে উঠে শহরের রাস্তায় বের হয়ে দেখতে পেলাম দলে দলে মানুষ কোথা যেন যাচ্ছে, কেমন যেন সাজ সাজ রব চারিদিকে। আমরা তাদের পিছু নিলাম। এত মানুষ, নিশ্চয়ই কোন একটা মেলা বা উৎসব হচ্ছে কোথাও। আপনাদের জানিয়ে রাখি, সড়ক পথে ঢাকা থেকে ময়মনসিংহ শহরের দূরত্ব ত্রিশাল হয়ে ১১৯ কিলোমিটার আর টাঙ্গাইল হয়ে ১৯৩ কিলোমিটার। সারাদিন বাস পাবেন মহাখালী বাস টার্মিনালে। ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষা শহরটিতে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনেও যাওয়া যায়। যেতে সময় লাগে ৩ ঘন্টার মতো। বাসে ট্রেনের ভাড়া মোটামুটি ৫০ থেকে ৬০ টাকার মতো। খুঁজতে খুঁজতে এসে পৌঁছে গেলাম ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর তীরে। ওরে বাবা, হাজার হাজার মানুষ এই নদীতে আজ সকালে গোসল করতে এসেছে। বিশ্বাস হচ্ছে না? নিজে চোখে দেখুন। আজ হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় আচারের দিন। যারা এসেছেন তাদের মুখে শুনুন আজ কি হচ্ছে এখানে। আজকে কি আছে এখানে? আজকে অষ্টমী। অষ্টমী? হ্যাঁ। জন্মাষ্টমী না, তাহলে কিসের অষ্টমী? এই ব্রহ্মপুত্র স্নান হয় চৈত্র মাস অষ্টমীতে। আচ্ছা, এটা কি হয়? এতে সব পাপ মোচন হয়। জ্ঞানে অজ্ঞানে মানুষ কত কিনা করে ফেলে, পরকালে তার সেই কৃতকর্মের ফল ভোগ করতে হয়। মৃত্যুর পর পাপ যেন তাকে নরকে নিয়ে যেতে না পারে, তাই এই নদীতে ডুব দিয়ে সব পাপ ধুয়ে আজ নতুন মানুষ হয়ে ফিরে যাচ্ছেন সবাই। এটাই বিশ্বাস। আমরা ব্রহ্মপুত্র নদীর ঘাটে গিয়ে নৌকা নিয়ে ঘুরে ঘুরে এই অষ্টমীর স্নান দেখাবো আপনাদের। চলুন। শুধু ডুব দিলেই হবে না, কিছু দান দক্ষিণাও করতে হয় এই দিনে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটালে সৃষ্টিকর্তা খুশি হন। বিগত প্রায় ৩০০ বছরে ব্রহ্মপুত্র নদীর শাখা প্রশাখার গতিধারা খাক বদল শুকিয়ে গিয়ে এই সুবিশাল ময়মনসিংহের উর্বর ভূমি উপহার দিয়ে গেছে আমাদের। স্নানের উশিলায় আপনারা দেখছেন সেই ব্রহ্মপুত্র নদী। আজ ব্রহ্মপুত্র নদীর সেই উদ্দামতা নেই, কিন্তু রয়েছে নদীর এই ক্ষীণ স্রোতধারা। কেন, কি জন্যে বা কোথা থেকে এই স্নানের উৎপত্তি হলো তা আগে জেনে নেওয়া যাক। রাজা পরশুরাম পিতার আদেশ পালন করতে গিয়ে তার মাকে হত্যা করেছিল, এবং সেই পাপে তার হাত থেকে কুড়াল পড়ে যায় এই ব্রহ্মপুত্র নদীতে। জায়গাটি ছিল নারায়ণগঞ্জের
লাঙ্গলবন্ধে। সেই থেকে বাংলা চৈত্র মাসের অষ্টমীতে এই নদীতে স্নান করার রীতি চলে আসছে। এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি মহাতীর্থ। শুধু এখানেই নয়, এই দিনে এই ব্রহ্মপুত্র নদীর অনেক স্থানে এই পুণ্য প্রাপ্তির স্নান হয়ে থাকে। এখানে কি হচ্ছে? অষ্টমী স্নান করলে কি হয়? পূর্ণ হয়। পূর্ণ হয় একটু বড় করে বলুন। ব্রহ্মপদ ফলপ্রাপ্তি কাম, মানে পাপ মোচন হয়, পাপ মোচন হয়, পুণ্য অর্জন হয়। আপনি এখানে কি করছেন? আমিও স্নান করাচ্ছি। আপনি করাচ্ছেন? হ্যাঁ। আপনি পেশায় কি করেন? যাজনিকতা। রজনী করেন। বছরে একবারই হয় এটা নাকি? এটা হ্যাঁ, পানি দিয়ে তো হাসবেন। দেশের পথে। ওহো, আপনাদের তো অষ্টমীর মেলাই দেখানো হলো না। এই অষ্টমীর স্নানকে ঘিরে নদীর তীরে বসে বড় একটি মেলা। মাঝরাত থেকে শুরু হয়ে সন্ধ্যা গড়িয়ে যাওয়া পর্যন্ত চলে এই মেলা। চলুন ঘুরে দেখি মেলাটি। দেশের পথে দেখছেন ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদী তীরে অষ্টমীর স্নান উপলক্ষে মেলা। বৈরাগীদের নাম শুনেছেন, কিন্তু দেখেছেন কখনো? এরাই বৈরাগী। ওহো, সকালে নাস্তা তো করা হয়নি। আরে, এখানে দেখছি চিড়ের সাথে চিনি পাতা দই। নাস্তাটা সেরেই নেওয়া যাক। দেশের প্রতি। ময়মনসিংহের পৌরসভা বাংলাদেশের পৌরসভাগুলোর মধ্যে অন্যতম একটি। প্রায় 21.73 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌর এলাকায় 4 লক্ষ মানুষের বসবাস। অনেক পুরাতন শহর হিসেবে এখানে রয়েছে অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এই ময়মনসিংহকে শিক্ষা নগরীও বলা হয়। এখানে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রয়েছে মেয়েদের ক্যাডেট কলেজ। সব মিলিয়ে এখানে প্রায় 152টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আর রয়েছে রাস্তাজোড়া জ্যাম। চলুন আপনাদের বেরিয়ে আনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। ময়মনসিংহ শহর থেকে 3 কিলোমিটার দক্ষিণে গেলেই পেয়ে যাবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি প্রধান এই দেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা বলার অপেক্ষা রাখে না। এটি আমাদের দেশের একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়। প্রায় 1200 একর জায়গা জুড়ে
এই বিশ্ববিদ্যালয়টি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। 1961 সালে 14 আগস্টে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি আগে ছিল ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি কলেজ। তো আপনারা যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেখেছেন তারা আরেকবার মিলিয়ে নিন, আর যারা দেখেননি তারা দেখে নিন। আর এর ফাঁকে আমরা একটু ভূগোল পড়াই। ময়মনসিংহ বাংলাদেশের জেলাসমূহের মধ্যে একটি বৃহত্তম জেলা। এ জেলার নাম কিভাবে এলো তার বিভিন্ন ব্যাখ্যা আছে। এ এলাকার ভৌগোলিক পরিবেশ বড়ই বিচিত্র। হাওড় জঙ্গল মহিষের সিং এই নিয়েই ময়মনসিংহ, এমন কথাও প্রচলিত আছে। ময়মনসিংহের প্রকৃতিতে মুগ্ধ হয়ে অনেকেই বলতেন ময়মনসিংহ মানে মাই ম্যান সিং, অর্থাৎ আমার মানুষ গান গায়। বলার অপেক্ষা রাখে না, এ অঞ্চলের লোকগীতি বিশ্বনন্দিত। মহুয়া, মলুয়া, কেনারাম, গাজী কালুয়া, চম্পাবতী ইত্যাদি ময়মনসিংহ লোকগীতির সোনালী ঐতিহ্য। বর্তমানে 4587 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জেলার সর্ব উত্তরে হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের বানাইচেরিঙ্গি পাড়া গ্রাম, সর্বদক্ষিণে গফরগাঁও উপজেলার ট্যাঙ্গাবো ইউনিয়নের বারৈহাটি গ্রাম, সর্বপূর্বে নান্দাইল উপজেলার রাজগতি ইউনিয়ন এবং সর্বপশ্চিমে মুক্তাগাছা উপজেলার দুল্লা উপজেলা অবস্থিত। হ্যাঁ, আমরা এসে গেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার ফলের বাগানে। এখানে দেশীয় বিদেশি নানান জাতের ফল এবং নতুন উদ্ভাবিত প্রজাতির ফলের গাছ রয়েছে। চলুন এমনই কিছু ফলের সাথে পরিচিত হওয়া যায়। এটা একটা পাকিস্তানি চেরি, চেরি গাছ, চেরি ফল। এটি স্টার আপেল গাছ। আমার পিঠে এখন যে ফলটি আছে এটির নাম স্টার আপেল। স্টার আপেল জীবনে চোখে দেখে নাই, ডাল ভাঙা নিছি, পিঠে ওরা দিছে, এই যে দেখেন। আরে স্টার আপেলের চোচা খেতে হয় না, খেতে হয় আটির শ্বাস। 1200 একর জায়গা জুড়ে যে বিশ্ববিদ্যালয় তা দেখতে হলে অনেক সময় লাগবে। পায়ে হেঁটে এই বিশ্ববিদ্যালয় দেখার কথা চিন্তাও করবেন না, তবে ঘুরে ফিরে অনেক কিছু দেখতে পাবেন এখানে। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়েও কৃষি বিষয়ে অনেক কিছু শিখতে জানতে পারবেন ভালো মতো একবার ঘুরে দেখতে পারলে। তাই আর দেরি নয়, এবারের ছুটিটায় বেরিয়ে যান ময়মনসিংহের এই বিশাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। দেশের পথে চলুন এবার দেখে আসি বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদী। আমার পেছনে যে দুটি তাল গাছ দেখছেন, এটি তসলিমা নাসরিনের বিখ্যাত ক উপন্যাসের সেই তাল গাছ। উপন্যাসটি পড়লে বুঝতে পারবেন এই তাল গাছের কি মাহাত্ম্য। মহান স্বাধীনতা যুদ্ধে অন্যান্য সকল জেলার মতো ময়মনসিংহ গর্জে উঠেছিল স্বাধীনতার স্বপ্নে। সে সময় ময়মনসিংহ ছিল 11 নম্বর সেক্টরাধীন। শহরের শম্ভুগঞ্জ ব্রিজ মানে বাংলাদেশ চীন মৈত্রী সেতুর পাশে দাঁড়িয়ে আছে সগৌরবে এই মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ। আমরা এখন রয়েছি ময়মনসিংহ শহরে। শহরের এই রাস্তাতেই রয়েছে মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরীর অনুদানে তৈরি এসকে মানে সূর্যকান্ত হাসপাতাল। মহারাজের স্ত্রী ডায়রিয়ায় মারা গেলে তিনি ডায়রিয়ার সুচিকিৎসার জন্য এই হাসপাতালটি তৈরি করেন। এই রাস্তাতেই রয়েছে বিপিন পার্ক। এই পার্কটি ময়মনসিংহ পৌরসভার চেয়ারম্যান ডাক্তার বিপিন বিহারী সেনের স্মৃতি বহন করছে। এই পার্কটিতেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে যে কোনো আন্দোলনের সভা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশে পথে আমরা এসেছি গৌরীপুর হাউসে। ময়মনসিংহ শহরের কেন্দ্রে জুবলি রোডে অবস্থিত হলেও এটি গৌরীপুর হাউস, কারণ গৌরীপুর থেকে জমিদাররা যখন শহরে আসতেন তখন এখানে অবস্থান করতেন। বলতে পারেন এটি সেকালের একটি রেস্ট হাউস। যদিও আমরা এটিকে শশী লজ ভেবে ভুল করেছিলাম, তারপরেও আপনারা যখন ময়মনসিংহ আসবেন তখন গৌরীপুর হাউস এবং শশী লজ দুটোই দেখে যাবেন।
এই শহরে মসজিদ মন্দিরের পাশাপাশি রয়েছে 3টি গির্জা। আমরা চলেছি সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল চার্চ দেখতে। এটি একটি ক্যাথলিক গির্জা। শহরের ভাটিক আসরে এলেই দেখতে পাবেন এই সুন্দর গির্জাটি। বয়সের দিক থেকে 3টি গির্জার মধ্যে এটি সর্বকনিষ্ঠ। দেশের পথে আমরা চলেছি সাহেব পার্ক দেখতে। যেতে পথে আমাদের দৃষ্টি পড়ল বুড়া পীরের এই মাজারটিতে। ময়মনসিংহ আসার পর থেকে অনেকেই আমাদের এই মাজারের কথা বলেছে। চলুন দেখে আসি হযরত শাহ সৈয়দ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি সাহেবের আস্তানা। এই মাজারকে বুড়া পীরের মাজার বলা হয় কেন সেটি আমরা বলতে পারবো না, তবে এখানে এলে ভক্তদের সমাগম দেখতে পাবেন। বাইরে থেকে বুঝতেই পারবেন না মাজারের ভেতরটা দেখতে এত সুন্দর। ময়মনসিংহ শহরের কেবি ইসমাইল রোডে অবস্থিত এই বুড়া পীরের মাজার সম্পর্কে আমরা তেমন কোনো তথ্য দিতে পারছি না বলে ক্ষমা চেয়ে দিচ্ছি। দেখুন মাজারটি। কোর্ট কাচারি পেছনে ফেলে ছায়া সুনিবিড় রেইন ট্রির এই পথ ধরে এগুলেই পেয়ে যাবেন ময়মনসিংহ শহরের এক অনিন্দ সুন্দর পার্ক, সাহেব পার্ক। এটিও ব্রহ্মপুত্র নদী তীরে অবস্থিত। এতক্ষণে মনে হচ্ছে সমগ্র ময়মনসিংহ শহরটি ব্রহ্মপুত্র নদী দিয়ে ঘেরা। হ্যাঁ, আমরাও আপনাদের সাথে একমত। মাদক নয়, চাই ভালোবাসা। দেখতে পাচ্ছেন সচরাচর পার্ক বলতে যা বোঝায় সাহেব পার্কটি ঠিক তেমন নয়। কারণটা এখানে না আসলে বুঝতে পারবেন না। অনেক পুরনো এই পার্কটি সংস্কারের কারণে নতুনের মতো মনে হয়। আছে পুরাতন খাবারের পাশাপাশি ফাস্টফুডের ব্যবস্থা। আর্ট স্কুল থেকে 1938 সালে ফাইন আর্টসে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং 1350 বঙ্গাব্দের দুর্ভিক্ষের স্কেচ করে তিনি অসাধারণ খ্যাতি অর্জন করেন। বর্তমান ঢাকা চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা তিনি। ক্ষণজন্মাই শিল্পী 1976 সালের 28 মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিল্পাচার্য জয়নুল আবেদিন, ছিলাম জমিদার সূর্যকান্ত আচার্যের স্ত্রী রাজেশ্বরী ডায়রিয়ায় মৃত্যুবরণ করেছিলেন। সে কারণে জমিদার যেমন একটা হাসপাতাল নির্মাণ করেছিলেন, তেমনি এই পাতন পদ্ধতির পানি শোধনাগারটিও নির্মাণ করেছিলেন। পানি শোধনাগারটি তৈরি হয়েছিল 1893 সালে। তিনি এই পাতন পদ্ধতির পানি শোধনাগারটি নির্মাণ করেন যেন ডায়রিয়ায় আর ব্রহ্মপুত্র নদের পানি খেয়ে কেউ মৃত্যুবরণ না করে। দেশের পথের বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন আজকের পর্বে আমরা ময়মনসিংহ শহর ও তার আশেপাশেই ছিলাম। সেভাবেই এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আলেকজান্ডার ক্যাসেলে। ময়মনসিংহের তৎকালীন জমিদারদের গৃহ স্থাপত্য নির্মাণ ও জনহিতকর কাজের যে প্রতিযোগিতা ছিল তা ময়মনসিংহ আসলেই নিজ চোখে দেখতে পারবেন। আলেকজান্ডার ক্যাসেল তেমন একটি। শহরের জুবিলি উৎসব পালনের জন্য মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী 8 বিঘা জমি দান করেছিলেন। তারই এক কোণে তিনি এই সুদৃশ্য ভবনটি নির্মাণ করেন। এই ভবনে তিনি সে সময় 45,000 টাকা খরচ করে তৎকালীন ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ড ও তার স্ত্রী সম্রাজ্ঞী আলেকজান্ডার তৈলচিত্র স্থাপন করেন এবং ভবনটির নামও রাখেন আলেকজান্ডার ক্যাসেল। আলেকজান্ডার ক্যাসেলস নাম হলো এই ক্যাসেলে কোনোদিন আলেকজান্ডার আসেননি। বর্তমানে এটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে চালু আছে। এখানে একসময় মনোরম গোলাপ বাগান ছিল। Let's see what we got inside. আসুন। Yeah, I remember her saying, I'm already dead. 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 দর্শক বন্ধুরা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষে চলে এসেছি। আপনাদের অনেক চিঠি, ইমেল ও SMS আমরা পেয়েছি, কিন্তু তাতে শুধু ভালো লাগার কথা। শুধু ভালো লাগা নয়, আপনারা আমাদের জানান আপনাদের মন্দ লাগার বিষয়গুলো, পরামর্শ লিখুন আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা এবং আপনার এলাকার দেখার মতো সব বিষয় আমাদেরকে জানিয়ে দিন এই ঠিকানায়। আমাদের ঠিকানা দেশের পথে, বাংলা ভিশন, 73 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল করুন দেশের পথে @banglavision.tv। SMS করুন 0191624736 এই নম্বরে। আমি আবার বলছি 0191624736 এই নম্বরে। এই দেশটি আমাদের। দেশকে ভালোবাসা মানে নিজেকেই ভালোবাসা। দেখা হবে আগামী অনুষ্ঠানে দেশের পথে আরো অনেক নতুন নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন। এই ভিডিও করতেছেন I'm already dead. দেশের পথে